আসসালামু আলাইকুম সবাইকে আলবিরেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে প্যাটার্ন কি। তো প্যাটার্ন হচ্ছে যে কোনো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে মূলত প্যাটার্ন বলা হয়। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলা হয়। যেমন এই প্যাটার্নটি সংখ্যার ক্ষেত্রে হতে পারে, আবার জ্যামিতিক ক্ষেত্রে হতে পারে। যেমন এখানে আমি সংখ্যার ক্ষেত্রে দুটি প্যাটার্ন লিখে রেখেছি এবং জ্যামিতিক ক্ষেত্রে একটি প্যাটার্ন লিখে রেখেছি। যে দেখো যে প্রথম যে প্যাটার্নটি আছে এখানে দেখো যে প্রথমে দেওয়া আছে 1, এরপর হচ্ছে 3। তো কত বৃদ্ধি পাচ্ছে? 2 করে বৃদ্ধি পাচ্ছে। আবার দেখা যাচ্ছে 3 এর পরে 5, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য হচ্ছে যে 2। এই যে 2 করে বৃদ্ধি পাচ্ছে এখানে একটি প্যাটার্ন আকারে লিখে আছে। এটাকে আমরা বলতে পারি একটা প্যাটার্ন আকারে লিখে আছে যে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা মূলত হচ্ছে যে একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। আবার নিচে যেটি দেওয়া আছে এটা হচ্ছে যে জোড় সংখ্যার প্যাটার্ন। এই ক্ষেত্রে দেখো যে একটি সংখ্যার থেকে আরেকটি সংখ্যার যে মধ্যবর্তী পার্থক্য এটা হচ্ছে 2। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা মূলত হচ্ছে যে একটি জোড় সংখ্যার প্যাটার্ন। আবার জ্যামিতিক প্যাটার্ন কিরকম দেখো যে এখানে প্রথমে যেটি দেওয়া আছে একটি ত্রিভুজ, অর্থাৎ এটার 3টা বাহু আছে। আর এর পরবর্তী যে চিত্রটি আছে এটাও এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5টি বাহু, যে 1 2 3 4 5। আর এরপরে যেটি দেওয়া আছে এখানে কিন্তু 7টা বাহু দেওয়া আছে, যে 1 2 3 4 5 6 7। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে প্রথমে ছিল 3টা বাহু, এরপর হচ্ছে যে 5টা, এরপরে 7টা, এরপর হচ্ছে যে 9টা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও 2টা করে বাহু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে যে একটা জ্যামিতিক প্যাটার্ন, যেহেতু এটা চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো প্যাটার্ন কি। প্যাটার্ন মূলত হচ্ছে যে একটা নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো। এখন আমরা জানবো যে মৌলিক সংখ্যা কি। তো প্রথমে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা জানবো। তো মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমি আবার বলতেছি যে যে সকল একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় যে মৌলিক সংখ্যা। যেমন এখানে মৌলিক সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি যে 3। কেন? কারণ দেখো যে 3কে শুধু 3 দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে 1 দিয়ে। আমরা সংখ্যার মধ্যে জেনেছি যে মৌলিক সংখ্যা ওইটাই হবে যে সংখ্যাকে শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 3কে শুধু 3 দিয়ে ভাগ করা যাবে, আর হচ্ছে যে 1 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো 3কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ 3 দিয়ে 3কে ভাগ করলে একবার যাবে 3 একে 3, ভাগশেষ হবে 0। আবার 1 দিয়ে যদি 3কে ভাগ করি এক্ষেত্রে যাবে যে 3 বার, এই ক্ষেত্রে ভাগশেষ হবে যে 0। এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে বের করব যে কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা আবার কোন কোন সংখ্যা মৌলিক না। তো এটা বের করার একটা পদ্ধতি আছে, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে যে ইরাটোস্থেনিস পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। তো প্রথমে আমরা জানবো যে ইরাটোস্থেনিস পদ্ধতিতে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে যেটি করতে হয়, প্রথমে ধারাবাহিকভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে লিখতে হয়। এরপর যেটি করতে হয়, যেহেতু আমাদের সংখ্যায় ছিল যে মৌলিক সংখ্যা হচ্ছে যে 1-এর চেয়ে বড়, তো আমরা 1কে প্রথমে বাদ দিয়ে দেব। তো বাকি যেটা হচ্ছে যে 2, প্রথমে যে মৌলিক সংখ্যা এটা হচ্ছে 2, এটা কিন্তু জোড়। আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু জোড় না, এটা মনে রাখতে হবে। যে এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যে কোন মৌলিক সংখ্যা জোড়, এটা হচ্ছে যে 2। তো এটা হচ্ছে যে 2, এই দুইটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। তো এখন আমরা যেটা করব যে এই 2 এর যে গুণিতকগুলো আছে আমরা এগুলো কেটে দেব। তো 2 এর গুণিতক হচ্ছে যে, অর্থাৎ 2 এর নাম হতো আর কি, যে 2 একে 2, 2 দুগুণা 4। তো 2 এর পরে হচ্ছে যে 4, এটা বাদ যাবে 2 এর গুণিতক এটা। আবার হচ্ছে যে 6, 2 3 6, 2 4 8, 2 5 10, এটা বাদ যাবে 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। এইভাবে অর্থাৎ জোড় যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কেটে দিব। 26 28 30, 32 34 36 38 40, এরকম ভাবে তুমি 100 পর্যন্ত এইভাবে কেটে দিবা যে জোড় সংখ্যাগুলো আছে এগুলা। এরপর যে মৌলিক সংখ্যা আছে যে 3, তো এই 3 এর যে গুণিতক আছে আমরা এগুলো আবার কেটে দিব। গুণিতক মানে হচ্ছে নাম হতো, 3 এর নাম হতো। তো 3 এর গুণিতক হচ্ছে যে 6 9, তো 6 আমরা কেটে দিয়েছি আগে। তো এরপরে হচ্ছে যে 9, এরপর হচ্ছে যে 12 15 18, 318, এটা আমরা কেটে দিয়েছি। 3 7 21, এটা কাটা যাবে। 3 8 24, এটা আমরা কেটে দিয়েছি। 3 8 3 9 27, 3 10 30, 3 11 33, এরপর হচ্ছে 3 12 36, এরপর হচ্ছে 3 13 39। এইভাবে আমরা কেটে দিব। এরকম ভাবে এরপরে যে মৌলিক সংখ্যা আছে যে 5, তো 5 এর যে
গুণিতকগুলো আছে, যেমন 5 একে 5 দুগুণা 10, এটা আমরা কেটে দিয়েছি আগে, 5 3 15, এটাও কেটে দিয়েছি, 5 4 20, এটা আমরা কেটে দিয়েছি, 5 5 25, এই যে 25 এটাও কাটা যাবে, 5 6 30, এটা আমরা কেটে দিয়েছি। এরকম ভাবে আমরা কাটতে থাকবো, যে মৌলিক সংখ্যাগুলো আছে ধারাবাহিকভাবে আমরা কাটতে থাকবো। এক সময় দেখা যাবে যে শুধু মৌলিক সংখ্যাগুলো থাকবে, বাকিগুলো কাটা যাবে। তো দেখো আমরা প্রথম 1 থেকে 10 পর্যন্ত পেয়েছি মৌলিক সংখ্যা হচ্ছে যে 2 3 5 7। আবার আমরা যদি দেখি যে 11 থেকে 20 পর্যন্ত, এক্ষেত্রে আমরা 4টি পাচ্ছি, যেমন হচ্ছে যে 11 13 17 আর হচ্ছে 19, 11 13 17 আর হচ্ছে 19। তো এইভাবে আমরা বের করতে পারবো ইরাটোস্থেনিস পদ্ধতিতে মৌলিক সংখ্যাগুলো। আরো একটি পদ্ধতি আছে, যেমন আমরা যদি কোনো সংখ্যাকে 3 এবং 7 দিয়ে ভাগ করার পর, 3 এবং 7 দিয়ে ভাগ করার পর যদি আমরা দেখি যে ভাগশেষ কিছু একটা আছে, তাহলে এটা বলবো যে আমরা মৌলিক সংখ্যা। যেমন দেখো যে আমরা যদি 17 চিন্তা করি, যে 17কে আমরা যেটি করবো, প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করবো। তো 3 5 হচ্ছে 15, 3 5 15, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগশেষ 2 কিছু একটা আছে। আবার যদি আমরা এই 17কে যদি আবার 7 দিয়ে ভাগ করি, এই ক্ষেত্রে আমরা ভাগশেষ কিছু একটা পাবো, যেমন 7 দুগুণা হচ্ছে যে 14, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাগশেষ 3 থাকতেছে। অর্থাৎ মৌলিক সংখ্যার বেলায় 3 এবং 7 দিয়ে ভাগ করলে দেখা যাবে যে ভাগশেষ কিছু একটা আছে। আর যদি দেখা যায় যে 3 এবং 7 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 আসে, তাহলে এটা বলবো যে আমরা যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। যেমন ধরো যে 88 ধরো, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু আবার জোড় সংখ্যা। এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে জোড় সংখ্যা চোখ আমরা বন্ধ করে বলে দেবো যে জোড় সংখ্যা মৌলিক সংখ্যা না, শুধু একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে যে 2, এটা মনে রাখতে হবে। তো 28 যেহেতু জোড় সংখ্যা, এটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে যেহেতু ভাগ যাবে, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। কারণ আমরা জানি যে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে যে সংখ্যাটা আমরা নিব, ওইটাকে শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং 1 দিয়ে ভাগ করা যাবে। যেহেতু এখানে 28কে 28 এবং 1 ছাড়াও 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো, তো এই জন্য এটা মৌলিক সংখ্যা হবে না। তো এটা মনে রাখতে হবে, যে 3 এবং 7 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর যদি ভাগশেষ কিছু একটা থাকে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে যে অ্যাপ্লাই করা যাবে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার ক্ষেত্রে। তবে এটা 25 বাদ যাবে, বাকি সব ক্ষেত্রে, বাকি যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো। যেমন হচ্ছে যে 35, এটা মৌলিক কিনা, এটা কিভাবে আমরা দেখব। তো এটাকে যদি আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করি, যে 3 3 এর মধ্যে যাবে একবার, 3 একে 3, 5 থাকবে, তো 3 আবার যাবে একবার, 3 একে 3, ভাগশেষ দেখো যে 2। আবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যে 7 দিয়ে 5 7 35, এই ক্ষেত্রে কিন্তু দেখো যে ভাগশেষ কিন্তু 0, তাহলে এই 35 কিন্তু মৌলিক সংখ্যা না। যেহেতু ভাগশেষ 0, সুতরাং এটা মৌলিক সংখ্যা না। তো এটা যখন আমরা এখানে আরো যে গুণিতক ছিল, এগুলো দিয়ে যদি আমরা কাটতাম, তাহলে দেখা যেত যে 35টা কাটা যায়। তো যেহেতু আমরা ফিল আপ করি না এটা, এই জন্য এটা রয়ে গেছে, তো 3500 কাটা যাবে। তো এখন তোমরা যেটি করবা, যে 1 থেকে 100 পর্যন্ত এটা মনে রাখবা, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। আর এটা মনে রাখার টেকনিক হচ্ছে যে 44 22 322 321, এই সংখ্যাটা মনে রাখলে হবে যে 44 22 322 321, 44 22 322 321, আর এই সবকটি সংখ্যা যোগ করলে হবে 25। এখন এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, যে 2 3 5 7। আবার 11 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, এখানেও 4টা, 11 13 17 19। আর এটা হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত, এইভাবে মানে প্রতি 10 সংখ্যার ভিতরে কতটি মৌলিক সংখ্যা আছে। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে যে 2টা। কিভাবে দেখো যে 23 আর হচ্ছে যে 29, এটা হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। এইভাবে তোমরা কেউ যদি প্রশ্ন করে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তোমরা এই সংখ্যাটা যদি লিখতে পারো যে 44 বাই 322 321, তো এটা মনে রাখবে যে 1 থেকে 10 হচ্ছে যে 4টা, 10 থেকে 20 এর ভিতরে 4টা, আবার 20 থেকে 30 এর ভিতরে 2টা, 30 থেকে 40 এর ভিতরে আরো 2টা, আর 40 থেকে 50 এর ভিতরে 3টা। তো এই 5টা সংখ্যা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো যে 1 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা কতটি। তো 4 আর 4 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15। অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত
এর ভিতরে যে মৌলিক সংখ্যা হচ্ছে যে 15টি। আমরা সহজে উত্তর দিতে পারবো। এরপর যদি স্পেসিফিক বলা হয় যে কোন কোন সংখ্যা, তখন আমরা যেটি করব যে প্রথমে আমরা যে জোড় সংখ্যাগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দেব, আর বেজোড় যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যদি 3 এবং 7 দিয়ে ভাগ করার পর যদি বাক্সে দেখি যে কিছু একটা আছে তাহলে এটা বলবো যে মৌলিক সংখ্যা, আর যদি বাক্সে শূন্য আসে তাহলে এটা বলবো যে আমরা যৌগিক সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো প্যাটার্ন কি এবং মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়। এখানে আমি ইরাটোস্থেনিস পদ্ধতিতে দেখিয়েছি, এটাও করলে হবে, এবং আরও একটি যেটি দেখিয়েছি যে 3 এবং 7 দিয়ে ভাগ করার পর যদি বাক্সে কিছু একটি থাকে তাহলে এটা হচ্ছে যে মৌলিক সংখ্যা, আর যদি বাক্সে শূন্য আসে তাহলে এটা বলবো যে আমরা যৌগিক সংখ্যা। আর এই সংখ্যাটি মনে রাখলে হবে যে 44/322/321, 44/322/321, অর্থাৎ এখানে প্রতি 1 থেকে 10-এর ভিতরে যে কতটি মৌলিক সংখ্যা আছে এটা আমরা বলে দিতে পারবো খুব সহজেই। আর 1 থেকে 100 পর্যন্ত আমরা সর্বমোট হচ্ছে 25টা। অনেক সময় দেখা যায় যে প্রশ্নের মধ্যে এমসিকিউ প্রশ্নের মধ্যে আসে যে 50 থেকে 100-এর ভিতরে কতটি। তো এখানে দেখো যে এতটুকু যেহেতু 15 পেয়েছি, আর এখানে বাকি হচ্ছে যে 10টি, অর্থাৎ 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। আমরা খুব সহজে বলে দিতে পারবো যদি আমরা এই সংখ্যাটা মনে রাখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।